নমস্কার, আমি প্রীতম বিশ্বাস। চলে এসেছি গল্প কথাতে আজকে আবার একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম তুমি বোঝো না। আবার আসবো ফিরের পর আবার একটি রোম্যান্টিক স্টোরি। আবার আসবো ফিরেকে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, তাই চাইবো আমাদের আবার এই নতুন গল্প তুমি বোঝো না কেউ তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক আজকের গল্প তুমি বোঝো না। আমি রজত মল্লিক। আমি একটি কোম্পানিতে সেলসের চাকরি করি। প্রতিদিনই আলাদা আলাদা জায়গায় যেতে হয়। চোখের সামনে যা দেখি নিজের ডায়েরির পাতায় লিখে রাখি। সেই ডায়েরির পাতা থেকেই একটি গল্প আছে। আমি নদিয়া জেলার শহরে কাজ করতে গিয়েছিলাম আজ থেকে 6 মাস আগে। জায়গার নাম বলা মানা আছে, তাই আর বললাম না। সেখানে গিয়ে কাজ করতে করতে চোখের সামনে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। একটি ফলের দোকান, যেখানে কিছু পচা ফল পড়ে আছে। ভালো ফল কিছুই নেই। দোকানটা ভাঙাচোরা। এত ভালো দোকানের মাঝখানে একটি দোকান ভাঙাচোরা, কিন্তু কেন সেটা বুঝলাম না। তার মধ্যে বসে আছে একটি 25-26 বছর বয়সী ছেলে। একটি টুল রাখা থাকে, তার ওপর মাথা রেখে সবসময় কাঁদতে থাকে সে। প্রথম 2-1 দিন এই দৃশ্য দেখেও আমি অতটা পাত্তা দিইনি, ঠিক বুঝতেও পারিনি কেন সে বসে আছে। যখন সপ্তাহখানেক এই দৃশ্য দেখলাম তখন খুব অবাক হয়েছিলাম। একদিন আমি আমার ডিস্ট্রিবিউটরকে নিয়ে মার্কেটে কাজ করছিলাম। তখন আমি সেই ডিস্ট্রিবিউটরকে সেই ছেলেটিকে দেখিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দিব্যেন্দুদা, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, মানে জিজ্ঞাসা করতাম আর কি। হ্যাঁ বলো। আচ্ছা, এই যে মার্কেটে একটি ভাঙাচোরা ফলের দোকানটার মধ্যে এই ছেলেটি প্রতিদিন বসে থাকে, ওর কি বাড়িঘর নেই? ওকে তো দেখে মনে হয় ও পাগলও নয়, বেশ সুস্থ। এই পচা ফলের মাঝখানে বসে থাকে আর কাঁদে কেন বলো তো? ও, তুমি কি রতনের কথা বলছো? মানে ওই ফলের দোকানে বসে থাকে ওই ছেলেটা? হ্যাঁ, ওর কথাই বলছি। ওর নাম রতন। ভালো ছেলে ছিল জানো, সবাইকে সাহায্য করত, সবার পাশে থাকতো। এই বাজারের পেছনেই বাড়ি। তা হঠাৎ করে কি হলো? সে একদিন বলবো তোমাকে, এর পেছনে অনেক কথা আছে। এখনই বলো না, আজকে তো প্রায় কাজ শেষই বলতে গেলে। চলো গিয়ে গঙ্গার পাড়ে বসি, তারপর তোমার অর্ডারটা সাবমিট করে দিয়ে তারপরে আমি বাড়ি যাব। ঠিক আছে, চলো তাহলে। এরপর আমি আর দিব্যেন্দুদা দুজন মিলে গঙ্গার পাড়ে গিয়ে বসলাম। অর্ডার সাবমিট করে দিলাম। তার কাছ থেকেও আমার কিছু কাজ ছিল, সেগুলো শেষ করলাম। দিব্যেন্দুদাকে আমি জিজ্ঞাসা করলাম, এবার বলো কি হয়েছিল গো? অনেক কথা আছে বলছিলে। শোনো তবে, রতন ব্রাহ্মণ পরিবারের ছেলে। ওদের টাইটেল মুখার্জি। বেশ ভালো পরিবারের সন্তান, সম্ভ্রান্ত। এই বাজারের পেছনেই থাকে। তা মাঝে মধ্যেও বাজারে আনাগোনাও ছিল। বয়স্করা যখন শাটার নামাতে পারতো না, ওদের শাটার নামিয়ে দিত। কখনো কখনো দোকানের শাটার তুলে ওদের খুলেও দিত। সবজি যারা নিয়ে যেতে পারতো না, তাদের সবজির ঝুড়িও মাথায় তুলে দিত। কত সাহায্য করত। এই বাজারের মধ্যেই ফলের দোকান নিয়ে বসতো সুবোধ দাস। আমরা সুভদ্রা বলেই ডাকতাম। তা মাঝে মধ্যেই সুভদ্রার দোকানে সুভদ্রার মেয়ে আসতো, চন্দ্রানী। খুব ভালো মেয়ে ছিল জানো। ছিল বলছো মানে? এখন কোথায়? হঠাৎ করে একদিন চন্দ্রানী বাজারে এসে হাজির। ও মাঝে মধ্যেই ওর বাবার কাছে আসতো। 150 টাকা কিলো দাদা, এর থেকে কমে আমি দিতে পারবো না, আপনি যতই বলুন না কেন। না না দাদা, এই কালকেই ট্রেনে দেখে এলাম 100 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। আজকেই আপনার কাছে দাম এত বেশি? হ্যাঁ, তাহলে তো ট্রেনেই নিতে পারতেন। তা ট্রেন থেকে দাম দর করে এসে বাজারে দেখতে এসছেন কত দাম। আমি দিতে পারবো না দাদা। কি হয়েছে বাবা, তুমি এত চেঁচাচ্ছ কেন? দেখ না মা, উনি আমাকে বলছেন যে ট্রেনে নাকি আপেলের দাম কম, 100 টাকা করে কিলো, আর আমি 150 বলেছি। তা ট্রেনের দামের সাথে কখনো বাজারের দাম ম্যাচ করে? তুই বল। ঠিক আছে, তাতে তো চিৎকার করার কি আছে বাবা? তোমার যদি পোষায় তুমি দিয়ে দাও, না হলে দেবে না। অন্য অন্য কোথাও থেকে নিয়ে দেবে। বাদ দাও এসব। এই নাও, তুমি আজও খাবার আনতে ভুলে গেছো, তাই মা ভাত পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যেই ফল না নিয়ে কাস্টমার চলে গিয়েছে।
দে দে রে মা, দে। বাবা, 3টে বেজে গেছে। আমি তো ভেবেছিলাম আজ আর আমার কপালে খাওয়া দাওয়া জুটবে না, দুপুরবেলায় ফল খেয়েই কাটিয়ে দেবো। এমন কখনো ঘটনা ঘটেছে তুমি খাবার না এনে ফল খেয়েছো আর আমি তোমার খাবার আনিনি? না না, আমার সোনা মা থাকতে কি আর আমার এসবের অভাব হয়? আমার লক্ষ্মী মা, দে দে ভাতটা বেড়ে দে দেখি। ইতিমধ্যেই হঠাৎ করে বাজারে এসে হাজির হয় রতন। রতনের কিছু কাজ ছিল। রতন হঠাৎ করে সুভদ্রার দোকানের দিকে তাকিয়ে দেখতে পায় চন্দ্রানী বসে আছে। চন্দ্রানীকে এর আগে কখনো রতন এইভাবে দেখেনি। কি মায়াবী চোখ! অবাক হয়ে রতন তাকিয়ে থাকে তার দিকে। অদ্ভুত দৃষ্টি, চোখের তলায় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কোনো কিছুই নেই, কিন্তু তার মধ্যেও যে কি দারুণ সৌন্দর্য বিরাজমান। রতন হাঁ করে দেখতে থাকে তার দিকে। রতন মুগ্ধ হয়ে যায়, রতন প্রেমে পড়ে যায় তার। রতন তাকিয়ে থাকতে থাকতে দেখতে পায় হঠাৎ করে চন্দ্রানী টিফিন বাটি ধুয়ে রতনের সামনে দিয়েই চলে যায়। আর চোখে রতনকে তাকিয়ে দেখে। রতন বাড়ি ফিরে আসে। দু চোখের পাতা সারা রাত এক করতে পারে না। বারবার শুধু চোখ বন্ধ করলেই চন্দ্রানীকে দেখতে পাচ্ছিল সে। আর মনে মনে ভাবে, কাল গিয়ে সুভদ্রার সাথে কথা বলতে হবে। যদি সুভদ্রা রাজি থাকে তাহলে তারপরেই রতন তার নিজের বাবা মার সাথে কথা বলবে। পরদিন সকালে রতন তাড়াতাড়ি করে সুভদ্রার সাথে দেখা করতে চলে যায়। রতন গিয়ে সুভদ্রাকে দেখতে পায় প্রতিদিনের মতোই ফল বিক্রি করছে। রতন গিয়ে তাকে বলে, ও কাকা, কি করছো গো? ব্যস্ত আছো নাকি? আরে রতন বাবা, ভেতরে আসো, ভেতরে বসো। ঠিক আছে কাকা, বলছি আমার কিছু কথা ছিল তোমার সাথে। বলবো? বলাটা ঠিক উচিত হবে কি না বুঝতে পারছি না। আরে দূর, লজ্জা পাচ্ছ কেন? বলো বলো। আসলে কাকা, চন্দ্রানী কালকে তোমার কাছে এসেছিল। আমি দেখলাম। জানি না তোমার সাথে কথাটা আলোচনা করা উচিত হচ্ছে কি না, তাও বলছি, ওর কি তোমরা বিয়ে টিয়ে ঠিক করছো নাকি? বিয়ে? না বাবা, এখনো ঠিক করিনি। গরিব মানুষ, যত বিয়ে দেরি করে দেওয়া যায় তত ভালো, তত টাকা পয়সা গুছানো যাবে। না হলে পাবো কোথায় বলো বাবা? এই বিয়ে থাওয়ার ব্যাপার বলে কথা, কত খরচা। আমার একটা প্রস্তাব ছিল। আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি, তোমরা তো জানো। চন্দ্রানীকে আমার খুব ভালো লেগে গেছে কাকা। আমার সাথে ওর বিয়ে দেবে? সে কি গো বাবা, এই কি সব বলছো তুমি এসব? তোমার মা বাবা কি রাজি হবেন? তোমরা তো আমাদের থেকে অনেকটাই বড় লোক। তুমি রাজি কিনা সেটা বলো না, আমি মা বাবাকে ঠিক রাজি করিয়ে নেব। আমার আর না রাজি হওয়ার কি আছে বলো বাবা? এই ফল বিক্রি করে মেয়েটাকে যেটুকু পড়াশোনা করাতে পেরেছি সেটুকুই। তবে আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো, নিজের জীবনে নিশ্চয়ই কিছু একটা করবে। তোমার মতো ছেলে যদি ওর পাশে থাকে, ও সত্যি জীবনে কিছু একটা করতে পারবে, জানো তো বাবা। আমি যেরকম ঠিক চেয়েছিলাম আমার মেয়ের জন্য, তার থেকেও তুমি অনেক বেশি ভালো। ওর কপালটা খুব ভালো বাবা। তুমি যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে আমি ভাবিনি কাকা। আসলে আমার খুব লজ্জা করছিল নিজের মুখে নিজের বিয়ে কথাটা তোমাকে এসে বলতে। মানে সমাজের তো একটা নিয়ম আছে, মা বাবা এসে বিয়ের কথা বলে, কিন্তু কি বলতো, তোমার কাছে না শুনে তো মানে বিয়ে থাওয়ার ব্যাপার তো মা বাবার সাথে কথা বলতে ঠিক মানে কেমন একটা লাগছিল, ঠিক পারছিলাম না। যাক, এবার জানিয়ে দেব। রতন সুভদ্রার কাছে রাজি হওয়ার প্রস্তাব শুনে মনে মনে আনন্দ নিয়ে বাড়ি চলে যায় নিজের বাবার সাথে কথা বলতে। রতন গিয়ে নিজের বাবাকে বলে, ও বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, বলবো? বল, কি হয়েছে? বলছি, আমার না একটা মেয়েকে খুব ভালো লেগে গেছে। ভালো মেয়ে, জানো তো, পড়াশোনাতেও ভালো, সুন্দর দেখতে, ভদ্র নম্র। তোমরা আমায় বিয়ের কথা বলছিলে না, সেই মেয়েটিকে একবার দেখো না, আমার মনে হয় ভালো লাগবে। আমি মেয়েটিকে বিয়ে করতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা রে। কে মেয়েটি? বাজারে সুবোধ কাকা আছে না, ফলের দোকান, ওনার মেয়ে চন্দ্রানী। কি সব বলছিস?
একটা ফলওয়ালার মেয়ের সাথে তোকে বিয়ে দেবো? ধুর। তাতে কি হয়েছে? একটা ফলওয়ালা বলে কি মানুষ নয়? তুমি কেমন করে বলছো গো কথাটা? আর চন্দ্রানী খুব ভালো মেয়ে, আমি যদি বিয়ে করি আমি ওকেই করব। আরে আমি সেটা বলতে চাইনি। দেখ, মেয়েটাকে আমাদেরও তো দেখা উচিত, তাই না? সুভদ্রাকে আমি চিনি, ভালো মানুষ, কিন্তু বাজারে ফল বিক্রি করে। হঠাৎ করে তার মেয়েকে দেখে তোর পছন্দ হয়ে গেল, এটা কেমন একটা ব্যাপার না? সেটাই বলছিলাম। ভালো লাগতেই পারে, কাকে যে কখন কার ভালো লেগে যায় কেউ বলতে পারে? তুমি আগে বলো ওইসব ছেড়ে যে চন্দ্রানীকে তুমি কবে দেখতে চাও, আমি সুবোধ কাকার সাথে কথা বলছি। হ্যাঁ রে, সে নয় হবে, কিন্তু মেয়েটার সাথে কি কথা বলেছিস তুই? না গো বাবা, আমি তো এখনো কিছু বলেই উঠতে পারিনি, মানে চন্দ্রানীর সাথে এখনো আমি কথাই বলিনি। এ বাবা, সে কি রে? এখনকার দিনের মেয়ে, ওর তো কাউকে ভালো লেগে থাকতেই পারে। একবার সেটা তো খোঁজ নে, তারপর তো বিয়ের স্বপ্ন দেখবি। আগে চন্দ্রানীর সাথে কথা বল, দেখ ও কি বলে। রতন তার বাবার কাছে সবকিছু শুনে সুভদ্রার কাছে গিয়ে বলে তার বাবা মত দিয়েছে, কিন্তু চন্দ্রানী কি চায় সে কথা কিন্তু রতন এখনো জানে না। তাই রতন আর চন্দ্রানী যদি মেলামেশা না করে তাহলে দুজন দুজনকে চিনবে কি করে? এই কথা শুনে সুভদ্রা বলে, তুমি চিন্তা করো না বাবা, আমি চন্দ্রানীকে বলেছি, ও আগামীকাল বিকেল বেলায় তোমার সাথে দেখা করতে চেয়েছে। এই নাও, এই কাগজের মধ্যে না ওর ফোন নাম্বারটা লিখে দিলাম, তুমি ফোন করে নিও। বাবা হয়ে মেয়েকে বিয়ের দিকে ঠেলে দিচ্ছি, এই কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। এরপর রতন বাড়ি এসে চন্দ্রানীকে ফোন করে। হ্যালো, কে বলছেন? আমি মানে আমি রতন বলছি। তুমি কি চন্দ্রানী? হ্যাঁ বলছি। তোমার বাবার কাছে শুনলাম তুমি আমার সাথে দেখা করতে চেয়েছো, আর তোমার বাবা আমাকে ফোন নাম্বারটা দিল। হুম, বাবার মুখে আমি সবই শুনেছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। নিজের বিয়ের প্রস্তাব একটি মেয়ের বাবার কাছে এসে বলতে আপনার লজ্জা করেনি? না না, লজ্জা করবে কেন? আমি নিজের কথা নিজে বলতেই ভালোবাসি, আমি খুব স্পষ্টবাদী। হুম, বুঝলাম। তা কতদিন ধরে আমাকে দেখছেন? অনেকদিন ধরেই দেখতাম তুমি বাজারে সুবোধ কাকার কাছে আসতে, কথা বলার সাহস হয়নি। দুদিন আগে তোমাকে দেখে যে মনের মধ্যে কি হলো এবার বলতে বাধ্য হলাম। ঠিক আছে, দেখুন, একটা বিয়ে তো সাধারণত হঠাৎ করে হয়ে যায় না। কাল আমরা দেখা করি, তারপর দুজন দুজনকে চিনি বুঝি। যদি মনে হয় আমরা দুজন দুজনের সাথে ভালোভাবে থাকতে পারবো, তারপর না হয় বিয়ের কথা ভাববো। হ্যাঁ, তবে তাই হোক। কাল তাহলে কোথায় দেখা করবে বলো? আগামীকাল বিকেল 4টের সময় গঙ্গার পাড়ে চলে আসুন, দেরি করবেন না কিন্তু। পরদিন বিকেল 4টের সময় গঙ্গার পাড়ে রতন ও চন্দ্রানী দেখা করতে আসে। তারা দুজন দুজনকে একটা শর্ত দেয়, কয়েকদিন বন্ধুত্বের সম্পর্কে তারা কাটাবে। যদি মনে হয় দুজন দুজনকে ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে, তবে বিয়ে। ধীরে ধীরে দিন যেতে থাকে, দুজন দুজনের সাথে ফোনে ফোনে যোগাযোগ, দেখা করা, কথা বলা সবকিছুই চলতে থাকলো। চন্দ্রানী নিজেও বুঝতে পারলো না তার মনের মধ্যে রতন কখন দাগ কেটে গেছে। দুজন দুজনকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল তারা। একদিন চন্দ্রানী আর না থাকতে পেরে মুখ ফুটে রতনকে বলেই ফেলল, তোমাকে একটা কথা বলবো? বলো। তুমি সত্যিই আমাকে ভালোবেসে ফেলেছো, বলো। এটা একটা অদ্ভুত প্রশ্ন। আমি তোমাকে প্রথমে বিয়ে করতে চেয়েছিলাম, মনে আছে? 8 মাস কেটে গেছে তো, তাই হয়তো ভুলে গেছো। আরে সেটা না, আমি তোমাকে যে প্রশ্নটা করছি সেটার উত্তর দাও না। তা তো বেশি ফেলেইছি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম বাজারে, সেদিন যতটা ভালোবেসেছিলাম তার থেকে অনেক গুণ বেশি ভালোবাসা আজ আমার মনে তোমার প্রতি আছে। খুব সিনেম্যাটিক তুমি। কেন? এই যে কিছুক্ষণ আগে একটা সুন্দর ডায়লগ সিনেমার মতো গুছিয়ে বলে দিলে, তাই বললাম। ধুর, তেমন কোনো ব্যাপার না। যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে না, চোখ বন্ধ করলে শুধু তার মুখটাই তার চোখের সামনে ভেসে ওঠে।
তখন যে কথাগুলো বেরিয়ে আসে মুখ দিয়ে, সেগুলো কবিতা হয়ে ফুটে ওঠে। তাই হয়তো তোমার সিনেম্যাটিক লাগছে। তার মানে রতনবাবু, তুমি সত্যি সত্যিই আমাকে ভালোবেসে ফেলেছ কি, তাই তো? এতদিনে বুঝলে? এবার মনে হয় আমার মনের কথাটা তোমাকে বলার সময় চলেই এসেছে। আসছে মাঘ মাসে তাহলে বিয়েটা আমরা করেই ফেলি। রতন কথাটা শুনে অবাক হয়ে যায়। চন্দ্রানীর মুখে এই কথাটা এত তাড়াতাড়ি শুনবে সে কখনোই ভাবতে পারেনি। প্রথম সেদিন বাড়ি ফিরে রতন তার মা বাবার সাথে কথা বলে বিয়ের দিনটা ঠিক করতে। তাদের দুই বাড়ির মধ্যে কথাবার্তায় বিয়ের দিন ঠিক হয় আগামী মাঘ মাসের 20 তারিখ। কেনাকাটা শুরু হয়ে যায়। গহনাগাটি সবকিছুই কেনাকাটা হয়ে গেছিল। বিয়ের আর মাত্র 7 দিন বাকি। একদিন দুপুরবেলায় ফলের দোকানে সুভদ্রা খাবার আনতে ভুলে যায়। চন্দ্রানী বাড়ি থেকে বেরোচ্ছিল তার বাবাকে খাবার পৌঁছে দিতে। সেই সময় হঠাৎ রতনের ফোন। হ্যাঁ বলো। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ গো, বাজারে যাচ্ছি একটু। বাবা আজকেও খাবার নিয়ে যেতে ভুলে গেছে, তাই খাবারটাই দিতে যাচ্ছি। দুপুরে আজকে ওখানেই থাকবো, যদি আসো বিকালবেলা দেখা হবে। চন্দ্রানী বাড়ি থেকে বেরিয়ে যায় তার বাবাকে খাবার দিতে। চন্দ্রানী দুপুরবেলায় দোকানেই থাকে। বিকেলবেলায় ঠিক চন্দ্রানী যখন বেরিয়ে আসতে যাবে, ঠিক সেই সময় হঠাৎ করে রাস্তা দিয়ে একটি মারুতি ভ্যান ব্রেক ফেল হয়ে তাদের দোকানের মধ্যে ঢুকে যায়। চারিদিকে শোরগোল পড়ে যায়, কারণ দোকানের ভেতরে শুধু সুভদ্রা আর চন্দ্রানী উপস্থিত। ভেতরে কি হয়েছে না হয়েছে তা কেউ জানে না। চারিদিকে শোরগোল পড়ে যায়, হট্টগোল শুরু হয়ে যায়। রতনের কাছে তখনও পর্যন্ত কোনো খবর গিয়ে পৌঁছয়নি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে পৌঁছয় সেখানে। ভেতর থেকে উদ্ধার হয় গাড়ির ড্রাইভার আর সুভদ্রার মৃতদেহ। চন্দ্রানীকেও উদ্ধার করে ভেতর থেকে পুলিশ। তখন তার প্রাণ ধুক ধুক করে চলছে। চন্দ্রানীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে যাওয়ার পর চন্দ্রানী মারা যায়। রতনের কাছে খবর পৌঁছয়। রতন দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে পৌঁছয় হসপিটালে। গিয়ে জানতে পারে চন্দ্রানীকে মর্গে রাখা হয়েছে। রতন মর্গের সামনে বসে থাকে। রতন মুখ দিয়ে কোনো শব্দ করছিল না, কোনো কথাও বলতে পারে না। সে কাঁদছিলও না। তাকে দেখে বোঝাও যাচ্ছিল না সে কি চাইছে। মর্গ থেকে চন্দ্রানীর ডেড বডি দেওয়া হয়। চন্দ্রানী আর সুভদ্রাকে দাহ করা হয়। কেটে যায় অনেকগুলো মাস। রতন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। প্রতিদিন ওই ভাঙা ফলের দোকানের ভেতর ঢুকে বসে থাকে। চন্দ্রানীকে আজও খুঁজছেও। কি বলতো রজত, পৃথিবীতে যত পাগল দেখছো না, সমস্ত পাগলামির পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে। কেউ শখ সাধে পাগল হয় না। রতনের বাড়ির লোকজন কিছু বলে না? কি বলবে? প্রতিদিন কোনো না কোনো সময়ে ঠিক এসেও ওই ফলের দোকানে বসে থাকে। কিছুই বলার নেই। বাড়িতে থাকলে তো পাগলামি করে, উল্টোপাল্টা কথা বলে, তাই বাড়ি থেকে আর কিছুই বলে না। বুঝলাম। ঘটনাটা সত্যিই খুব দুঃখজনক। চলো আজ উঠি, বিকেল হয়ে গেল। তুমি তাহলে আজ সাবধানে যেও। হ্যাঁ চলো যাই গো, আবার পরের দিন দেখা হবে। আমি বাড়ি ফিরে এলাম। রতনের প্রতি আমার খুব কষ্ট হতে থাকলো। মনে মনে ভাবলাম কালই রতনের সাথে আমাকে দেখা করতে হবে। পরদিন সকালেই রতনের সাথে দেখা করতে বেরিয়ে পড়লাম। সেই বাজারে গিয়ে দেখতে পেলাম রতন একইভাবে বসে আছে। আমি রতনকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি এখানে প্রতিদিন বসে থাকো কেন? অপেক্ষা করি
সেদিন যে গাড়িটা আমার ভালোবাসাকে নিয়ে চলে গেছিল, সেই গাড়িটা না আবার ফিরে আসলে বলবো যে আমাকেও আমার ভালোবাসার কাছে পাঠিয়ে দিতে। ফিরে আসবে বলো? কি গো, বলো না দাদা, ফিরে আসবে সেই গাড়িটা, বলো? আমাকে না বুঝলো না। আমি চঞ্চনি আমাকে বুঝলো না দাদা। আমি 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 ওর কাছে যাবো। আমাকে ওই গাড়িটা, ওই গাড়িটাই আমাকে নিয়ে যাবে। সারাদিন সারা রাত চোখে জল নামে, স্মৃতিরা হাহাকার করে মরে। যদি কখনো জানতে আসো আমি কে ছিলাম তোমার, তুমি কি আবার আসবে ফিরে এমনের ঘরে আমার? তুমি জোছনা হয়ে এলে না, আমার সরানো হলো না। তুমি বুঝো না। এতক্ষণ ধরে তোমরা শুনছিলে আমাদের আজকের গল্প তুমি বোঝো না। সত্যি বলতে এই গল্পটা যখন আমরা তৈরি করছিলাম আমাদেরও চোখের কোণায় জল এসে গিয়েছিল। কারণ সত্যি কথা, এই গল্পের মধ্যে দিয়ে অনেক কিছু কিন্তু বুঝিয়ে দেয় আমাদের সমাজকে। রাস্তায় যে সমস্ত পাগলেরা ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু সত্যি সত্যি কি পাগল? এই প্রশ্ন তোমাদের কাছে থাকলো। কারণ প্রতিটি পাগলের পেছনে থাকে একটি করে কাহিনী। কেউ সাধে পাগল হয় না। চলো আজকের মতন টাটা। আবার একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।